সমুদ্রের উত্তাল ঝড় অতিক্রম করে অজানা এক দ্বীপে ভেসে এসেছে এক যুবতীর দেহ। কাঠের সঙ্গে ভেসে এসেছে সে। ভাগ্য সহায় ছিল দেখে বোধহয় প্রাণ রয়ে গেছে, অন্যথায় সমুদ্রের এমন তাণ্ডব থেকে রক্ষা পাওয়া সহজ কথা নয়। দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় থাকার পর মেয়েটি চোখ মেলে তাকালো। সূর্যের তীব্রতায় পুরোপুরি চোখ খুলতে পারল না। বন্ধ করে কপাল চেপে ধরে আরেকবার খোলার চেষ্টা করলো। মাথাটা ভীষণ ধরে আছে। হঠাৎ কিছু অনাকাঙ্ক্ষিত স্মৃতি মেয়েটির মস্তিষ্কে হাতছানি দেয়। মনে পড়ে যায় সমুদ্রের মাঝ বরাবর আসার পর হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ার কথা। উফ! শব্দ করে উঠে বসে মেয়েটি। বিড়বিড় করে বলে, বলেছিলাম সমুদ্রের গভীরে যাওয়ার দরকার নেই। শরীরটা বড্ড দুর্বল লাগছে। কে জানে কতক্ষণ ধরে সমুদ্রের পানি খেয়েছে সে। সমুদ্রের লবণাক্ত পানিতে শরীর কেমন চটচটে হয়ে আছে। কিছুক্ষণ থ মেরে বসে থেকে উঠে দাঁড়ায় দুয়া এলফিনা। সামনে তাকালে দেখতে পাই বিশাল সমুদ্র, যার শেষ প্রান্ত যেন আকাশের সঙ্গে গিয়ে মিশেছে। এখান থেকে দেখলে মনে হচ্ছে আকাশ ও সমুদ্রের পানি একে অপরকে স্পর্শ করে আছে, মিলিত হয়ে আছে একটি সরল রেখা বরাবর। যদিও দুয়া জানে এ কেবল দৃষ্টিভ্রম। দুয়া পিছু ঘুরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে কোথায় এসে পৌঁছেছে সে, আদৌ এখানে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা। কিন্তু পিছু ঘুরে তাকাতেই সে হতবাক হয়। দূর দূরান্ত পর্যন্ত সবুজ গাছগাছালি এবং উঁচু এক পাহাড় ছাড়া কিছুই নজরে পড়ছে না। এই মুহূর্তে দুয়া একটু ভীতু হলো। মনের মধ্যে অজানা এক ভয় বাসা বাঁধল। এই গা ছমছমে দ্বীপে যদি কোনো মানবজাতির বসবাস না থাকে, তাহলে সে কি করবে? আর যদি আর যদি হিংস্র কোনো প্রাণী থাকে, তাহলে সে সার্ভাইভই বা করবে কেমন করে? এসব ভেবেই দুয়ার শরীর শিউরে উঠল। লম্বা একটা সময় চিন্তা ভাবনা করার পর দুয়ার সিদ্ধান্ত নিল সেখানে বসে সমুদ্রপথে চলা যানবাহনের অপেক্ষা করবে। কিন্তু অপরাহ্নের শেষ প্রহরে গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন সে কোনো কিছুর দেখা পেল না, তখন হতাশ হয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার মনস্থির করল। এদিকে সকালের পর থেকে সমুদ্রের লবণাক্ত পানি ব্যতীত পেটে কিছুই পড়েনি। ফলস্বরূপ বড্ড খিদে পেয়েছে তার। বর্তমানে নিজের সিদ্ধান্তের ওপর আফসোস হচ্ছে। তখন থেকে যদি এখানে বসে না থেকে দ্বীপটা একটু ঘুরে দেখতো, তাহলে হয়তো খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করা যেত। পানির তৃষ্ণাও পেয়েছে বড্ড। সমুদ্রের পানি খেলে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে সে। এ ভয়েও সমুদ্রের লবণাক্ত পানি সে খেতে পারছে না। একটু পরেই চারপাশে অন্ধকার নামবে। যদিও চাঁদ না ওঠে, তাহলে জায়গাটা হয়তো পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। তখন যদি হিংস্র কোনো জন্তু জানোয়ারের তাকে আক্রমণ করে বসে, তখন কি করবে সে? তার রাতের খাবার হয়ে যাবে। নিজেকে একবার বাঘের খাদ্য হিসেবে কল্পনা করা নিজেকে একবার বাঘের খাবার হিসেবে কল্পনা করলো দুয়া। মুহূর্তের মধ্যেই তার আত্মাটা লাফিয়ে উঠল ভয়ে। না না, এভাবে নিরস্তর এখানে টেকা যাবে না। বিয়ার গিলসের মতো গাছের ডাল পাথর দিয়ে নিজের সুরক্ষার জন্য অস্ত্র বানাতে হবে। ভাগ্যিস ছোটবেলায় ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখেছিল সে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, সেখানকার ওয়েলিংটন রিজিওনাল হসপিটালে 3জন ছেলে ও 4জন মেয়ে পর্যটক অস্থির ভঙ্গিতে একসাথে বসে আছে। তাদের ঘিরে রয়েছে সেখানকার কিছু সাংবাদিক। সবার মুখে একটাই প্রশ্ন, তাদের সাথে আসা পঞ্চম মেয়েটি এখন কোথায়? সবার কপালে চিন্তার ছাপ। তারা এখানে ঘুরতে এসেছিল। এখন থেকে 2 ঘন্টা পরেই তাদের ফ্লাইট। এদিকে সকালের শেষ প্রহরে হওয়া সামুদ্রিক ঝড়ে দোয়াকে হারিয়ে ফেলেছে তারা। ইয়েটের মধ্যে 8টি লাইফ রিং ছিল। তন্মধ্যে একটি ইয়েট চালক নিয়ে নিয়েছে। ছেলেদের মধ্যে থেকে ড্যানিয়েল নিজের লাইফ রিং দোয়াকে দিতে চেয়েছিল, কিন্তু দোয়া নেয়নি। তারপর হঠাৎ কি থেকে যেন হয়ে গেল, ইয়েট উল্টে গেল। এরপর কেউ আর সঠিকভাবে কিছু মনে করতে পারছে না। যদিও দোয়া সাঁতার জানে, কিন্তু সমুদ্রের এই ঝড়ের মধ্যে সাঁতার কেটে তীরে আসা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তারা তখন ছিল তীরের থেকে অনেক বেশি দূরে। রেহানা টিভিতে সন্ধ্যার 7টার খবর দেখছিলেন। হঠাৎ তিনি ব্রেকিং নিউজে দেখতে পান বাংলাদেশের কিছু তরুণ ও তরুণী নিউজিল্যান্ডে ঘুরতে গিয়ে সমুদ্রের ভয়ানক ঝড়ের কবলে পড়ে। ভাগ্যক্রমে সবাই প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারলেও সন্ধান মেলেনি দুয়া এলভিনা নামের তরুণীর। নিউজিল্যান্ডের সরকার এ নিয়ে দুঃখ প্রকাশ করেন। বলেন দুয়া এলভিনাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় অতি দ্রুত তাকে খুঁজে পাওয়া যাবে। তার পরপরই দেখানো হয় দুয়ার ছবি, যা দেখে আঁতকে ওঠেন রেহানা। চোখ অশ্রুতে টইটুম্বুল হয়ে ওঠে। উনি কম্পিত স্বরে পরিবারের বাকি সদস্যদের ডাকতে থাকেন। আহম্মদ, আহম্মদ, মা, বাবা দ্রুত আসুন, দেখে যান কত বড় কাণ্ড ঘটে গেছে।
দোয়ার বাবা আহমেদ ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। মাত্রই তিনি অফিস থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিয়েছেন। রেহানার ডাক শুনে নেমে এসেছেন। আহমেদকে নামতে দেখে রেহানা দ্রুত ওনার দিকে এগিয়ে যান। ওনার হাত ধরে ভীত স্বরে বলেন, দুয়ারে বড় বিপদ, আমাদের মেয়ের বিপদ আহমাদ, কিছু একটা করো তুমি। দুয়ার বিপদ শুনে আহমেদ আলসালামও ধরা শরীরে রক্ত তাজা হয়ে ওঠে। রেহানাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে দুয়ার? নিয়োজে আমাদের দোয়াকে দেখাচ্ছে ওনাকে হারিয়ে গেছে। কি যাতা বলছো? বিশ্বাস না হলে ইউটিউবে সন্ধ্যা 7টার খবর সার্চ করে দেখো। এতক্ষণে সংবাদ শেষ হয়ে বাংলা নাটক শুরু হয়েছে একটা। সেই জন্য রেহানা টিভিতে সে নিউজ দেখাতে পারলেন না। বাধ্য হয়ে নিজে ইউটিউব সার্চ করে সেই নিউজ খুঁজে বের করে আহমেদকে দেখালেন। আহমেদ পুরো ঘটনা দেখে দ্রুত নিজের মোবাইল ফোন প্যান্টের পকেট থেকে বের করে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্বাধীন সাহেবকে ফোন করলেন। স্বাধীন সাহেব, দ্রুত আমার জন্য নিউজিল্যান্ডের টিকিট বুক করুন। বলে কল কেটে দেন উনি। আমি যাব না, আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। না, আমি আগে যাই, তুমি এখানেই থাকো। তোমাকে নিয়ে গিয়ে অন্য কোনো ঝামেলায় পড়তে চাই না আমি। তুমি হারিয়ে গেলে আরেক বিপত্তি বাঁধবে। সেখানে আমি দুয়াকে খুঁজতে যাচ্ছি, তোমার খেয়াল রাখা সম্ভব হবে না আমার পক্ষে। এরই মধ্যে সেখানে দুয়ার দাদা ও দাদি চলে আসেন। এসে রেহানাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে বৌমা, এত শোরগোল কিসের? বাবা, দোয়া হারিয়ে গেছে, তাও সমুদ্রের মধ্যে। বলে কান্নায় ভেঙে পড়েন রেহানা। উদ্বিগ্ন হন তারা। দুয়ার দাদি নাজমা বেগম ভীত হয়ে জিজ্ঞাসা করেন, কি বলছো তুমি বৌমা? রেহানা কিছু বলতে পারল না। এর উত্তরে শব্দ করে কেঁদে উঠলেন। নাজমা বেগমের চোখেও দেখা মিলল সচ্ছল অশ্রুকণার। সামনে যে ছোট গাছটা পেয়েছে তার থেকেই অনেক কষ্টে একটা ডাল ভেঙে নিয়েছে দুয়া। এটা দিয়ে কোনো রকমে আত্মরক্ষা করা যাবে। ছুরিদার দিয়েও কিছু একটা থাকলে ভালো হতো, এটাকে ধারালো বানানো যেত। আপাতত সে আছে, তাই বিপদের সঙ্গে হিসেবে রাখতে হবে। এখন প্রয়োজন আগুনের, কিন্তু আগুন জ্বালাবে কিভাবে? বিয়ারকে পাথরের সঙ্গে পাথর ঘষে আগুন জ্বালাতে দেখেছিল সে। কাঠের সঙ্গে কাঠ ঘষেও সম্ভব জ্বালানো যায়, কিন্তু তার জন্য ছুরির দরকার ছিল। যেহেতু এটা সম্ভব নয়, তাই পাথর ঘষেই আগুন জ্বালাতে হবে। ফিরে যেতে হবে সেই পুরনো সভ্যতায়, যখন মানবজাতি পাথর ঘষে আগুন জ্বালাতো, গাছের ডালপালা ও পাথর দিয়ে মাছ ধরতো। সব চিন্তা ভাবনা ছেড়ে দুয়া পাথর খুঁজতে লাগলো। এই মুহূর্তে আগুনের ব্যবস্থা করা সব থেকে বেশি জরুরি। খিদের জ্বালায় মাথা ঠিকভাবে কাজও করছে না। অন্তত আগুন ধরাতে পারলে পানি ফুটিয়ে বিশুদ্ধ করে নিলে একটু খাওয়া যাবে। আশপাশটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কিছু পাথরের সন্ধান পেল দুয়া। সেখান থেকে একটা পাথর উঠিয়ে নিল সে। দ্বীপে থাকা গাছগাছালির থেকে খুঁজে খুঁজে শুকনো ডাল ভেঙে নিল, সঙ্গে কিছু শুকনো পাতা নিল আগুন ধরাবে বলে। এসব খুঁজে খুঁজে জঙ্গলের অনেকটা গভীরে চলে গিয়েছে সে। ভয়ও লাগছিল অনেক, তবুও মনের মধ্যে সাহস সঞ্চয় করে নিয়েছে দুয়া। কারণ সে বিশ্বাস করে কপালে যেদিন মৃত্যু লেখা আছে তার মৃত্যু সেদিনই হবে। ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট এসব তো কেবল ওছিলা মাত্র। জঙ্গল থেকে ফেরার পথে হঠাৎই বৃহৎ পুরনো এক গাছের উপর নজর পড়ল দুয়ার। সেখানে খোদাই করা কিছু একটা লেখা আছে। পর্যাপ্ত আলো না থাকায় দূর থেকে ঠিক মতো বোঝা যাচ্ছে না। দুয়া এগিয়ে গেলে সেদিকটাই। গাছের সামনে এসে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল তাজ লেখা আছে সেখানে। দুয়া প্রফুল্ল হলো। অন্ধকারে ডুবে থাকা পাথরটাই যেন আশার আলো খুঁজে পেল। এখানেও তবে মানুষের অস্তিত্ব রয়েছে, অন্যথায় এখানে এ নাম খোদাই করে লেখা থাকবে কিভাবে? হয়তো পাহাড়ের চূড়ায় গেলে তাদের দেখা পাওয়া যাবে। এই মুহূর্তে ঝুঁকি নিয়ে পাহাড়ে ওঠা ঠিক হবে না। রাতের অন্ধকার এই গহীনে কি রহস্য লুকিয়ে থাকবে তা জানা নেই দুয়ার। তাই সিদ্ধান্ত নিল সকালের আলো ফুটলেই সে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পা বাড়াবে। রাত হয়ে গেল, কিন্তু ভাগ্য সহায় ছিল বলেই হয়তো আজ আকাশে সম্পূর্ণ চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ, যারা আলো চারপাশের অন্ধকারটা কাটিয়ে তুলেছে। দোয়া অনেকক্ষণ যাবৎ পাথরের সঙ্গে পাথর ঘষে যাচ্ছে, অথচ এখনো আগুন ধরছে না। হাত দুটো ছিঁড়ে আসছে মনে হচ্ছে, আর সম্ভব হচ্ছে না দোয়াকে দিয়ে। একসময় হাল ছেড়ে বালির উপর শুয়ে পড়ল সে। চাঁদের দিকে তাকিয়ে শুষ্ক হেসে বলল, যাক,
অন্তত তুমি আছো যার সাথে আমি একটু মন খুলে কথা বলতে পারবো। তারপর কিছুক্ষণ নীরব রইল দুয়া। কি বলবে আসলে সে সেটাই খুঁজে পেল না। স্বভাবতই দুয়া একটু স্বল্পভাষী, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলতে পারলে ভীষণ ভালো লাগতো। কথা বলার সঙ্গী হিসেবে সে বিশাল চাঁদকে পেয়ে গেল, অথচ চাঁদকে কি বলবে তাই খুঁজে পাচ্ছে না। দোয়া লক্ষ্য করলো আকাশে আজ অসংখ্য তারা উঠেছে। সত্যি বলতে এত তারা দোয়া কখনো একসঙ্গে দেখেনি। হয়তো ছোট থেকেই শহরে বড় হয়েছে বলে, হয়তো শহরের আলোর দূষণ এই তারাগুলোকে অস্পষ্ট করে তুলে বলেই। তোমার চারপাশ জুড়ে কত তারার মেলা, অথচ দেখো আমি পুরো একা। হঠাৎ দুয়ার মস্তিষ্ক দুয়াকে একটা কথা মনে করিয়ে দিল। শহরে থাকাকালীন সে কখনো চাঁদের সঙ্গে এভাবে কথা বলেননি, আর না চাঁদের আশেপাশে থাকা তারাগুলোকে নিয়ে মাথা ঘামিয়েছে। কিন্তু দিন শেষে এই চাঁদ তার দুয়ার সঙ্গী হলো। অনেক ক্লান্ত লাগছে। এভাবে না খেয়ে থাকলে কেউ খুঁজে বের করার আগেই দুয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। শুধুমাত্র গাছের ওপর একটা নাম লেখা দেখে সে পুরোপুরি ধরে নিতে পারতো না এখানে মানুষের অস্তিত্ব এখনো আছে। তখন হয়তো হুট করে নামটা দেখে পুলকিত হয়ে উঠেছিল সে, কিন্তু এখন মন নানা রকমের কল্পনা সাজাচ্ছে। হতে পারে যারা ছিল তাদের মধ্যে কেউই এখন আর বেঁচে নেই। হতে পারে এখানে দুয়ার মতো কেউ আটকে পড়েছিল। আবার এমনও হতে পারে এখানে লোকজন ঘুরতে এসেছিল। দুয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসে। বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে। এভাবে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে এ জীবনে হয়তো তাদের আর দেখতে পাবে না সে। এভাবেই উঠে বসে অদম্য স্পৃহা নিয়ে আবার পাথর ঘষতে লাগলো। কিছুক্ষণ বাদে গরম হয়ে এলো পাথর দুটো। একসময় আগুনের ঝলকের দেখা মিলল, যা দেখে দুয়ার ঠোঁটে ফুটে উঠল অমায়িক এক হাসি। আগুন তো জ্বললো, এবার সমুদ্রের পানি ফুটাবে কিসে করে? দুয়ার কাছে তো কোনো পাত্র নেই। ইস রে, কেন যে আগে এই কথা মাথায় এলো না? তাহলে তো আর কষ্ট করে এ আগুন জ্বালাতে হতো না। সময়, ধৈর্য, শক্তি সব বৃথা গেল। মুখ মলিন করে চুপচাপ বসে রইল দুয়া। আজ সে বুঝতে পারছে খাবারের অভাব কি নিদারুণ কষ্ট দেয়। পেটে খাবার পড়েনি একথা থেকেও ভারী কথা হলো আমার কাছে খাবার নেই। দোয়া পরিস্থিতির শিকার হয়েছে বলে তার কাছে খাবার নেই, কিন্তু যারা অর্থের অভাবে খাবার কিনতে পারে না, না জানি তাদের কি অবস্থা। সমুদ্রের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে এসব ভাবছিল দোয়া। হুট করেই লক্ষ্য করলেও পানিতে কিছু একটা লাফ দিয়েছে, হয়তো মাছ। ফুলের মতো মূর্ছে যাওয়া মনটা আবারও সতেজ হয়ে উঠল। পানি খেতে না পারলে অন্তত মাছ খেয়ে তো পেট ভরা যাবে, আর লবণ হিসাবে থাকবে সমুদ্রের নোনা পানি। শরীর থেকে জামার উপরে থাকা কটি ফুল নিল দুয়া। প্রথমে এটা দিয়ে ধরার চেষ্টা করা যাক, তারপর যদি এটাই মাছ ধরা না পড়ে তখন গাছের ডাল দিয়ে চেষ্টা করা যাবে। পরিকল্পনা মোতাবেক প্রথমে এসে নিজের কটিটাকে জলের মতো ব্যবহার করতে চাইল, কিন্তু ফলাফল শূন্য। কোনো মাছ দোয়া ধরতে পারল না। তারপর পরবর্তী পরিকল্পনা মোতাবেক গাছের চিকন ডালকে কাজে লাগালো, কিন্তু অন্ধকার হওয়ায় সুবোধে এ পরিকল্পনাও ধূলিসাৎ হয়ে গেল। দোয়া বেশ বিরক্ত হলো। কোনো কাজেই সে ঠিক মতো করতে পারছে না। প্রতিকূল পরিবেশ কি করে বেঁচে থাকতে হয় তার প্রশিক্ষণে না নিয়ে হয়তো জীবনে মস্ত বড় ভুল করেছে সে। প্রতিটি মানুষের উচিত এরকম প্রশিক্ষণ গ্রহণ করা। একে তো সেখানকার আবহাওয়া বেশ আর্দ্র, তারপর একটু খাবারের সন্ধানে সে সমুদ্রের ঠান্ডা পানিতে নেমেছে মাছ ধরতে। এখন যদি মাছই ধরতে না পারে তাহলে ক্ষুধার কষ্টের সাথে সাথে শীতে ঠকঠক করে কাঁপার কষ্টও যোগ হবে। আর একসাথে দুটো কষ্ট সহ্য করার কোনো ইচ্ছেই আপাতত দুয়ার নেই। দুয়া আবার কটিটাকে ব্যবহার করলো, তবে এবার একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করলো সে। বালিতে এসে দুটো পাথর নিয়ে পানিতে নামলো। কটির মাঝ বরাবর মাথার দুটো রেখে পানিতে ডুবিয়ে রাখলো। সামান্য একটু ঝুঁকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কটিটা ধরে, যেন মাছ আসলে খপ করে ধরে ফেলতে পারে। হলোও তাই। কিছু সময় পর হাতে কিছু একটা বাজলো। দুয়া আর সময় অপচয় না করেই ঝটপট হ্যাচকা টানে কটি ওপর তুলে নিল, কিন্তু মাছটি সম্ভবত দুয়ার চাইতেও অনেক বেশি দ্রুত। সেই জন্য তো কিভাবে যেন সে পালিয়ে গেল, কিন্তু দুয়া হাল ছাড়লো না। দুয়ার জেদ আজ দুয়ার ঢাল হয়ে দাঁড়ালো। দুয়া আবার চেষ্টা করলো। এভাবে পরপর 3বার চেষ্টা করার পর চতুর্থবার দুয়া সফল হলো। দুয়ার মুখে হাসি ফুটে উঠল। মাছের নাম দুয়া জানে না,
আপাতত এটাকে পুড়িয়ে পেট ভরতে পারলেই শান্তি। মাছের ভেতর দিয়ে চিকন ও শক্ত ডাল ঢুকিয়ে আগুনের উপর ধরল দুয়া। অবশ্য হাত ভেজা কুটিটা পেঁচিয়ে নিয়েছে যেন আগুনের তাপ না লাগে। কিছু সময় পরই মাছ পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। এই গন্ধ দুয়ার নাকে যেতেই পেটের ক্ষুধা যেন আরো প্রবল হয়ে উঠল। কিন্তু হঠাৎ দুয়ার মনে হলো সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এই রকম মনে হওয়ার কারণ দুয়ার ভ্রম নাকি সত্যি তা জানে না। মাছের থেকে দৃষ্টি সরিয়ে দুয়া সামনের দিকে তাকালো। কেউ একজন দাঁড়িয়ে আছে। সে পুরুষ নাকি মহিলা দুয়া তা বুঝলো না। বেশভূষা অদ্ভুত ধরনের, তার উচ্চতা অনেক বেশি। দুয়া খুশি হলো, সামান্য হেসে চোখের পলক ফেলে আবার তাকালো। কিন্তু এ কি, কেউ নেই এখানে। দুয়া আশেপাশে ভালোভাবে দেখলো, আসলেই কেউ নেই এখানে। ভ্রম ভেবে আবার দুয়ার মন খারাপ হয়ে গেল। ক্ষুধার তাড়নায় হয়তো এমনটা হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাছের দিকে মনোযোগ দিল সে। মাছ সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে আগুনের উপর থেকে নামিয়ে পাতার উপর রাখলো মাছটাকে। এখন যেন আর তার সইছে না, ইচ্ছে করছে এই গরম মাছটার উপর হামলে পড়তে। এরই মধ্যে এই কাজ করতে গিয়ে হাত লাল হয়ে গিয়েছে, এখন ভীষণ জ্বলছে। তারপরেও ফু দিয়ে একটু একটু করে খাওয়ার চেষ্টা করতে থাকলো দুয়া। মাছটি প্রায় অর্ধেক শেষ। ঠিক সে সময় জঙ্গল থেকে কেমন অদ্ভুত আওয়াজ দুয়ার কানে ভেসে এলো। দুয়া সতর্ক হয়ে মাছ খাওয়া থামিয়ে দিল, কারণ জীবন বাঁচিয়ে রাখাটাই আসল। জ্বলন্ত ডাল হাতে নিয়ে চুপটি করে বসে রইল। বুক তার দূর দূর করছে, দূর দূর কাঁপছে। একটু পর এই অদ্ভুত শব্দ হাওয়ায় মিলিয়ে গেল। তবুও দুয়া স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না। কে জানে আবার কখন কি চলে আসে। অর্ধেক মাছটির দিকে তাকালো দুয়া, তারপর আবার একবার জঙ্গলের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে এক হাতে জ্বলন্ত ডাল নিয়ে অপর হাত দিয়ে খেতে থাকলো। ভয়ে চটে গেলে ভয়ে চোটে গলা দিয়ে খাবার নামতে চাইছে না। আর না এই খাবার খেতে দুয়ার ভালো লাগছে। এমন বিশ্রী খাবার দুয়া জীবনে খেয়েছে বলে মনে পড়ছে না। দুয়া তবুও খাচ্ছে, কারণ দুয়াকে বেঁচে থাকতে হলে এ খাবার খেয়েই থাকতে হবে। কোনো রকম ভয়ে ভয়ে নির্ঘুম রাত্রি যাপন করলো দুয়া। ঘুম তাড়াতে সে নক্ষত্রের সঙ্গে খেলা করেছে, গল্প করেছে চাঁদের সঙ্গে। ভোরের আলো ফুটতেই কিছুটা স্বস্তি পেল দুয়া। কেন রাতের অন্ধকারে হিংস্র পশুরা সজাগ হয়ে ওঠে, শিকার খুঁজতে এদিক সেদিক ঘুরে বেড়ায়, এটা দুয়ার ধারণা। আগুন প্রায় নিভে এলো বলে, কিন্তু এই আগুন নিভতে দেওয়া যাবে না। জ্বালানোটা বড্ড কষ্টকর। দুয়া আরো কিছুক্ষণ শুকনো কাঠ জঙ্গল থেকে ভেঙে এনে আগুনে দিয়ে দিল। গতকালের মতো মাছ মেরে আগুনে পুড়িয়ে পেট ভরে খেয়ে নিল। এত বড় পাহাড়, এর চূড়ায় উঠতেও তো শক্তি লাগবে। প্রথমে লবণাক্ত পানি, তারপর দীর্ঘ সময় পানি না খেয়ে থাকার ফলে শরীরটা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। আর কতদিন সে এখানে বেঁচে থাকতে পারবে তা জানা নেই। তবে এমন একটি নির্জন দ্বীপে সে মরতে চায় না। এখানে মরলে গোসল করানোও হবে না, জানাজাও হবে না, কবরও দেওয়া হবে না। মৃত্যুর পর কেউ জিয়ারত করতেও আসবে না। এখানেই গলে পচে মাটির সাথে মিশে যাবে একদিন। এসব ভাবলেই বেঁচে থাকার কিছু কারণ খুঁজে পায় দুয়া। আর সেখান থেকেই সেই দৃঢ় মনোবল নিয়ে বেঁচে থাকার জন্য নতুন নতুন পরিকল্পনা করছে। নতুন উদ্যমে জেগে উঠেছে, সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে। বুক ভরে প্রশ্বাস নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পা বাড়ালো সে। নির্ঘুম রাত্রিযাপন ও শরীর ক্লান্ত হওয়ার সুবাদে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। দুয়া সেই ঘুমের তোয়াক্কা না করে ক্লান্ত ও দুর্বল শরীরটাকে নিয়ে চলতে থাকলো। কটিতে করে একটা মাছ পুড়ে নিয়েছে, খিদে পেলে খাবে বলে। অনেকটা পথ চলার পর গাছ ভর্তি ডাব দেখতে পেল দুয়া। কেন যেন অশ্রু নেমে এলো এই গাছ দেখে। কটি সেখানেই ফেলে রেখে দৌড়ে গেল ডাব গাছটির কাছে। কে দেখে বলবে এ গাছে মানুষের অযত্নে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠেছে। কিন্তু সমস্যা হলো গিয়ে এই গাছ অনেক বেশি উঁচু। শহরে বন্ধুদের সঙ্গে বাজি ধরে কয়েকবার আম গাছে উঠে আম চুরি করা হয়েছে, তবুও সে গাছগুলো ছিল ছোট ছোট। কিন্তু এই গাছ তো বিশাল। দোয়া কয়েকবার উঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। তবে এবার সে আশাহত হলো না। নিশ্চয়ই এ দ্বীপে খাওয়ার মতো আরও বন্য ফলের গাছ রয়েছে, যা একটু খুঁজলেই হয়তো পাওয়া যাবে। পূর্বের জায়গায় ফিরে এসে কটি নিয়ে আবার চলতে আরম্ভ করলো দোয়া। দুপুরের মাঝামাঝি সময়ে নাম না জানা এক গাছের ছায়াতলে বসেই নীরবে চোখের অশ্রু ঝরাতে লাগলো দোয়া। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লালা দিয়ে গলা ভেজাতে ভেজাতে এখন যেন মুখটাও শুকিয়ে গেছে। কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে দ্রুত তা মুছে ফেলল সে। বড় বড় প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এমনিতেই বিশুদ্ধ পানির অভাব এখানে, ফলে এক ফোঁটা পানিও খেতে পারছে না সে।
এতক্ষণ যাবৎ চলার কারণে শরীর থেকে অনেক ঘাম ঝরেছে। এখন যদি কান্না করে অযথা দেহ থেকে পানি বের করে দেয় তবে ডিহাইড্রেশন হয়ে যাবে না? দুয়ার তো মনে হচ্ছে অলরেডিই হয়ে গেছে। রাতে চারপাশ ছিল শীতল ও নীরব, বাতাসে ছিল এক ধরনের স্নিগ্ধতা, কিন্তু সূর্য উঠে আসার সঙ্গে সঙ্গেই পরিবেশ একেবারে বদলে গেল। চারিদিকে একদম তেতে উঠেছে, যেন আগুনের হলকা ছড়িয়ে পড়ছে বাতাসে। দুয়ার মনে হচ্ছে সে কোনো দ্বীপে নয়, বরং এক বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে। সূর্যের তীব্র তাপে বালু গরম হয়ে উঠেছে, আর গাছপালার ছায়াও তেমন আরাম দিচ্ছে না। গলা শুকিয়ে আসছে তার, শরীরে এক অস্বস্তিকর ক্লান্তি ভর করেছে। সঙ্গে থাকা মাছটি খেয়ে ক্ষুধা নিবারণ করে অসীম মনোবল নিয়ে দুয়া আবারও চলতে শুরু করলো। দুপুর 2টো নাগাদ আহমেদ নিউজিল্যান্ডে পৌঁছালেন। বিমান থেকে নেমে সর্বপ্রথম দুয়ার বন্ধুদের সঙ্গে দেখা করলেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুয়ার বন্ধুবান্ধবরা গতকালই বাংলাদেশে ফিরে গেছে, কিন্তু ছেলেগুলো ভিসার মেয়াদ বাড়িয়ে থেকে গেছে দুয়াকে খুঁজতে। তাদের নাম ড্যানিয়েল, আবির ও মাহাদি। আহমেদ সাহেব তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করলেন সমুদ্রের কোন জায়গাটিতে গিয়ে তারা ঝড়ের সম্মুখীন হয়েছিল। আবির উত্তর দিতে আহমেদ ক্ষোভ নিয়ে জিজ্ঞাসা করলেন, সমুদ্রে ঝড় হবে তোমরা জানতে না? নিউজ বা অন্য কোনো মাধ্যমে তোমরা খোঁজ পাওনি? পেয়েছিলাম, কিন্তু তখন আমাদের বুদ্ধি লোপ পেয়েছিল। অতিরিক্ত এক্সাইটমেন্টে আমরা লজ্জিত হয়ে পুরো কথা শেষ করতে পারল না মাহাদি। আহমেদ জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। এরা অল্প বয়সী ছেলে মেয়ে নয় যে ভালো মন্দের বুঝ তাদের নেই। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি এরা ছোটদের মতো কাজ করে বসে তখন আর কি করার আছে? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন হাইপার না হয়ে ঠান্ডা মাথায় দুয়াকে খুঁজে বের করতে হবে। বিকেলের মাঝামাঝি সময়ে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারল দুয়া, কিন্তু হতাশ হওয়া ছাড়া আর কিছুই সে খুঁজে পেল না। কারণ এখন অবধি সে কোনো মানুষের চিহ্ন দেখতে পায়নি এখানে। তাহলে গতকাল রাতে যে এক ছায়া মানবকে দেখল সে? হয়তো ভ্রম হবে, এ ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশপাশটা দেখতে লাগলো। এতক্ষণে নিচের আগুন হয়তো নিভে গেছে, এখন আর সেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। আজ রাতটুকু এই পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে হবে। এই অবধি এক ফোঁটা পানি খেতে পারেনি দুয়া, তাই তার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। হয়তো ডিহাইড্রেশন হয়ে গেছে। তবুও নিজেকে বাঁচিয়ে রাখতে যতটুকু মনোবল ও সাহস মনের ভেতর থাকা প্রয়োজন, তার থেকে বেশি সাহস সে মনের ভেতর সঞ্চয় করে রেখেছে। কিন্তু এত সবের মাঝে সে মস্ত বড় বোকামি করে বসেছে। উপরে ওঠার আগে কটি দিয়ে বালিতে একটা খুঁটি গেড়ে রেখে আসা উচিত ছিল, যেন কোনো শিপ বা সমুদ্র পথে চলা যান এদিকে দিয়ে গেলে তা দেখতে পায় এবং দুয়াকে এখান থেকে উদ্ধার করতে পারে। এই পাহাড়ের চূড়ায় উঠে দুয়া হয়তো কোনো ভুল করেনি, কেননা থাকার মতো ছোট্ট একটি গুহা পেয়ে গেল সে। এ দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে তার মন। এবার এর সামনে কিছু একটা দিয়ে ঢাকার মুখটা বন্ধ করে দিলেই আজকের রাতটা সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। একটু ঘুমোলে হয়তো কিছুটা ক্লান্তি ক্লেশ দূর হয়ে যাবে। অন্ধকার নামার পূর্বে এ সমস্ত কাজ দ্রুত শেষ করতে হবে। সবার প্রথমে দুয়া খুঁজে খুঁজে কিছু বড় বড় পাথর সংগ্রহ করলো। সঙ্গে কিছু মোটা গাছের ডাল সংগ্রহ করতে পারলে ভালো হতো, কিন্তু মোটা গাছের ডাল সে ভাঙবে কিভাবে? অনেকক্ষণ চিন্তা ভাবনার পর দুয়া মাথায় কিছু দুষ্টু বুদ্ধি এলো। সে গাছের মোটা ডাল ধরে ঝুলতে থাকলো। ডালগুলো অত একটা মোটা নয়। বেশক্ষণ দুয়ার ভার বহন করতে না পেরে নিচের দিকে ঝুঁকে একসময় ঠিকই ভেঙে গেল। এভাবে আরও 2 থেকে 3টে ডাল ভাঙলো দুয়া। তারপর এগুলো গুহার মুখের সামনে এনে অন্যদিকে গেল আরও কিছু খুঁজে পাওয়া যায় কি না তা দেখতে। কিছুটা দূরে যেতেই দুয়ার মন আবারও খুশিতে বাকবাকুম করে উঠল। ওই তো সামনেই কিছু কলা গাছ দেখা যাচ্ছে, কি সুন্দর কলা ধরে আছে সেখানে। দুয়া দৌড়ে গেল সেদিকটায়। যাওয়ার পথে একবার পা মুচকে পড়েও গেল, তবুও থামল না সে। উঠে পুনরায় দৌড় লাগালো। গাছ থেকে কলা ছিঁড়ে কিছুক্ষণ পেট ভরে খেয়ে নিল। এর স্বাদ যেন অমৃতের মতো ঠেকছে দুয়ার কাছে। এখানে আসার পর এই প্রথম মন ভরে ও পেট ভরে কিছু খেতে পেল দুয়া। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে 2 হাত তুলে দোয়া করলো সে যেন দ্রুত এখান থেকে চলে যেতে পারে। তারপর কিছু কলাপাতা ও কলার ছড়ি নিয়ে চলল গুহার দিকে। গুহার ভিতরে আগে কিছু জিনিস সুন্দর
যেন কোনো জন্তু জানোয়ার থাকলে তা বেরিয়ে আসে। অথবা তার শব্দ বা নড়াচড়া বুঝতে পেরে দোয়া নিজেই আগে প্রস্তুতি গ্রহণ করতে পারে। যখন ভেতর থেকে কোনো শব্দ বা প্রতিক্রিয়া এলো না, তখন দোয়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভয়ে ভয়ে গুহার ভেতরে প্রবেশ করলো। খুব বেশি বড় নয় গুহাটা, তবে এরকম একটা প্রতিকূল পরিবেশে থাকার জন্য উপযুক্ত। ভেতরটা ভালোভাবে দেখে নিল, আগুন জ্বালাতে বসে পড়ল দোয়া। গতকাল রাতের মতো পাথরের সঙ্গে পাথর ঘষে অতি কষ্টে আগুন ধরালো সে। এই আগুন ধরাতে গিয়ে দোয়া উপলব্ধি করেছে দারুণ ধৈর্যশীল সে। দোয়ার এই গুণ যদি বাবা মা দেখতে পেত তাহলে অবাক না হতে পারত না। হঠাৎ আহমেদ ও রেহানার কথা মনে পড়তেই দোয়ার চোখের কোণে অশ্রুর দেখা মিলল। সে বিড়বিড় করে বলল, মাম্মা পাপা মিস ইউ। সোশ্যাল মিডিয়ার ক্ষমতায় দুয়ার হারানোর খবর পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সবার মনে একটাই চাওয়া, মেয়েটাকে যেন জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে। যদিও অনেকের ধারণা এতক্ষণে দুয়া আর জীবিত নেই, হয়তো অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে সে। আহমেদ হেলিকপ্টার নিয়ে খুঁজে চলেছে দুয়াকে। যেখান থেকে দুয়া হারিয়েছিল সেখান থেকে আশেপাশের যাবতীয় দ্বীপগুলিতে দুয়াকে খোঁজার চেষ্টা করছে। এসব দ্বীপে না পাওয়া গেলে দূরবর্তী দ্বীপগুলিকে দেখতে হবে। মাহাদি, ড্যানিয়েল ও আবির ক্লান্ত হয়ে হোটেলে ফিরে আসে। সবাই একটি রুমে বসে কফি খেতে খেতে দুয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছে। সবার মধ্যে কেমন এক অপরাধবোধ কাজ করছে। সেদিন যদি দুয়ার কথা মতো মাঝ সমুদ্রের দিকে না যেত তাহলে হয়তো আজ দুয়া সবার মাঝে উপস্থিত থাকতো। এর থেকেও বড় কথা, তারা দুয়ার সুরক্ষার বিষয় নিশ্চিত করতে পারেনি। নিজের প্রাণ নিয়ে ফিরে আসলেও হারাতে হয়েছে দুয়াকে। এটা তাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা। আবির কফির কাপে চুমুক দিয়ে বলল, আমার মনে হয় না দু এখনো বেঁচে আছে। সমুদ্রে যে ঝড় উঠেছিল ওই ঝড়ের কবল থেকে বেঁচে ফেরা অসম্ভব ব্যাপার। মাহাদি বলার মতো কিছুই খুঁজে পেল না। হয়তো সেও এটাই মনে করে, কিন্তু ড্যানিয়েলের বিরোধিতা করে বলল, কিন্তু আমরা তো বেঁচে ফিরেছি। আমাদের ব্যাপার আলাদা, আমাদের কাছে লাইফ রিং ছিল। এছাড়া আমরা তীরে এসে পৌঁছাতে পেরেছিলাম, তবুও আমাদের অবস্থা অত একটা ভালো ছিল না। তৎক্ষণাৎ হসপিটালে না আনলে হয়তো আমরাও দুয়ার মতো। চুপ করতেই, দোয়ার মৃতদেহ না দেখা অবধি আমরা কিছুতেই মানতে পারবো না যে দোয়া আর আমাদের মধ্যে নেই। ক্ষোভ নিয়ে বলল ড্যানিয়েল। তারপর কিছু সময় চুপ থেকে নিজেকে শান্ত করে বলল, 3 বছর ধরে আমরা সবাই একসাথে আছি। একসাথে কত খারাপ সময়, ভালো সময় অতিক্রম করেছি, সেসব তোরা ভুলে গেছিস? তো বলিনি কিছু, শুধু ড্যানিয়েল আবিরকে নিজের কথা শেষ করার সুযোগ দিল না। 2012 সালের ওসে সালভাদোর আলভারেঙ্গার ঘটনা ভুলে গেলেই? তিনি প্রায় 1 বছর 2 মাস সমুদ্রে ছিলেন, তারপর মার্শাল দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছান এবং 2014 সালে তাকে সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়। তিনিও কিন্তু সামুদ্রিক ঝড়ের কবলেই পড়েছিলেন। আর স্টিফেন কালাহান, ওনার নৌকা তো মহাসাগরের মাঝপথে গিয়েই ডুবে যায়, তবুও তো তিনি বেঁচে ছিলেন। তাদেরকে এত সময় পর জীবিত উদ্ধার করা গেলে দোয়াকে কেন খুঁজে পাবো না আমরা? কেন আশা ছাড়ছি? যেখানে দোয়া হারিয়েছে মাত্র 2 দিন হলো, জাস্ট গডের কাছে প্রে করে যা সবাই। আই অ্যাম ড্যাম শিওর আমাদের দোয়াও কোনো এক অলৌকিক ক্ষমতার জোরে আমাদের কাছে জীবিত অবস্থায় ফিরে আসবে। গুহার মুখটা গাছের ডাল, কলাপাতার সাহায্যে আড়াল করে গুটিসুটি হয়ে শুয়ে ঘুমাচ্ছে দোয়া। একটু দূরেই আগুন জ্বলছে, তবে আর বেশিক্ষণ জ্বলবে বলে মনে হচ্ছে না। নিবু নিবু অবস্থায় আছে সেটি। ঘুমন্ত অবস্থায় থাকার ফলে দোয়া এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ অগত্য। ফিরে চলো প্লিজ। শুনেছি বিশাল ঝড় হবে আজ। ঝড়ের কবলে পড়লে কি হবে বুঝতে পারছিস? দোয়া উদ্বিগ্ন হয়ে বলে, আব্বে ইয়ার, আগামীকাল তো ফিরে যাব। শেষবারের মতো দেশটার প্রকৃতি একটু উপভোগ করতে দে না। একটু উপভোগ করবো না? চিন্তা করিস না তো দোয়া, কিচ্ছু হবে না। আর একটু সামনে গিয়েই ফিরে আসবো আমরা। লিজা বলল। তখন আর দোয়া কিছু বলেনি। চিন্তিত হয়ে সময়টা উপভোগ করার চেষ্টা করে, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর যখন কারোর মুখে ফিরে যাওয়ার কোনো নাম নেই, তখন আরও একবার সবাইকে সতর্ক করে দেয় সে। কিন্তু এবারও সবার কথাকে বিশেষ একটা আমলে নেয়নি।
দুয়া বুঝতে পারে এদের জন্য ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তাকে। দুয়ার সিক্স সেন্স বলছে সামনে আর এগোনো ঠিক হবে না, এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াই উত্তম। কিন্তু এরা তো দুয়ার কথা শুনছেই না। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে, বইতে থাকা ঝোড়ো হাওয়া সঙ্গে সামুদ্রিক ঢেউ, যা দেখে দুয়ার মন কুগাইতে থাকে। চিৎকার করে ক্রোধিত স্বরে জিজ্ঞেস করে, আরও সামনে যাওয়ার ইচ্ছে আছে কারো, নাকি এখন ফিরে যাবে, কোনটা? মাহাদি দ্রুত ইয়ট চালককে ইশারায় বলে ইয়ট ঘুরিয়ে তীরে নিয়ে যায়, কিন্তু চালক শত চেষ্টা করেও ঠিকভাবে তা ঘোরাতে পারে না। উল্টো ঢেউয়ের ধাক্কায় ইয়টের দিক হারিয়ে ফেলে। প্রচণ্ড ঝাঁকুনিতে ড্যানিয়েল সামলে নিতে পারলেও ইয়টের বাকিরা ভয় পেয়ে যায়। বাতাসের গতি বাড়তে থাকে আর বিশাল ঢেউ একের ওপরের আছড়ে পড়ে ইয়টের গায়ে। চালক প্রাণপণে চেষ্টা করলেও ঢেউয়ের শক্তি এতটাই বেশি যে ইয়ট স্থির রাখা সম্ভব হয় না। হঠাৎ একটি বিশাল ঢেউ এসে ইয়টটিকে প্রায় উল্টে ফেলে দেয়। মাহাদি ড্যানিয়েল দ্রুত এক হাতের রেলিং ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে যারা চিৎকার করে পড়ে যেতে থাকে। আবির গিয়ে কোনো রকমে তাকে ধরে ফেলে। চালক নিজের জন্য একটি লাইফ রিং রেখে বাকিগুলো সবাইকে দিয়ে রেলিং ধরে দাঁড়ায়। ড্যানিয়েল চালকের থেকে লাইফ রিং নিয়ে সবাইকে দিয়ে দেয়। অবশিষ্ট থাকে একটি। তখনই সে লক্ষ্য করে সবাইকে লাইফ রিং দেওয়া হলেও দুয়াকে দেওয়া হয়নি। রেলিং ধরে ধরে সেই ইয়টের অন্য প্রান্তে যায়, যেখানে দুয়া রেলিং ধরে কোনো রকমে নিজেকে সমুদ্রের পানিতে পড়ার হাত থেকে রক্ষা করেছিল। দুয়ার কাছে যাওয়ার সময় ইয়ট সমুদ্রের বিশাল ঢেউয়ের সঙ্গে ধাক্কা খায়। নিয়ন্ত্রণ হারাতে গিয়ে নিজেকে সামলে নেয় ড্যানিয়েল। এরই মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়, যা দেখে যারা ও কায়নাত চিৎকার করে ওঠে। ড্যানিয়েল একবার সেদিকটায় তাকিয়ে আবারও দুয়ার দিকে যেতে থাকে। দুয়ার কাছে গিয়ে লাইফ রিং দুয়ার দিকে এগিয়ে ধরে, বলে, এটা রাখ। লাগবে না, আমি সাঁতার জানি, এটা তোর দরকার। আমার কিচ্ছু হবে না, রাখ তুই। ড্যানিয়েল, তুই সাঁতার জানিস না, তাই এটা আমার না, তোরই প্রয়োজন। অধৈর্য হয়ে বলে দুয়া। সমুদ্রের তাণ্ডব হচ্ছে, তাণ্ডব। এই তাণ্ডবের মধ্য দিয়েও তুই সাঁতরে তীর অবধি পৌঁছাতে পারবি বলে তোর মনে হয়? তারপর দুয়া কিছু একটা বলল, যা ড্যানিয়েলের কর্ণগোচর হলো না। তার পরপরই প্রচণ্ড এক ঝাঁকি ইয়ট কাত হয়ে পড়ে একদিকে। যারা ও মহেদের হাত ছুটে পানিতে পড়ে যায়। আবির, কায়নাত ও লিজা শক্ত করে রেলিং ধরে থাকে। ড্যানিয়েল আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই আরও একবার সমুদ্রের ভয়ানক ঢেউয়ের সঙ্গে ইয়াটটির বাড়ি খায়। রেলিং থেকে হাত ছুটে যায় দুয়ার, হারিয়ে যায় সে সমুদ্রের ভয়ানক ঝড়ের মধ্যে। এই অবধি দেখে ধরফরিয়ে উঠে বসে দুয়া। চারপাশ জুড়ে ঘোর অন্ধকার। তবে কি সে মরে গেছে? চুপটি করে বসে থেকে কিছুক্ষণ ভাবার চেষ্টা করে সে কোথায় আছে। তারপর একে একে সব মনে পড়ে যায় তার। হাতের সাহায্যে কপালের ঘাম মুছে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন বুঝতে পারে মাথাটা প্রচণ্ড ধরে আছে, শীত শীত লাগছে কেমন, হয়তো জ্বর এসেছে। গুহা থেকে বের হতে গিয়েও হয় না সে, কারণ আজ আকাশে চাঁদ ওঠেনি। এই অন্ধকারের মধ্যে বাহিরে গেলে যদি কোনো জন্তু জানোয়ারের আক্রমণ করে বসে তখন? এই ভেবে হাতড়ে হাতড়ে পুনরায় আগুন যেখানে জ্বালিয়েছিল সেখানে আসে দুয়া। পাথর ঘষে ঘষে একবার আগুন ধরায়। প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে। কলা ছড়িয়ে এনে ভালোই করেছে সে, এখানেতে তা দিয়েই পেট ভরা যাবে। খেতে খেতে আগুনের আলোতে দুয়া লক্ষ্য করে উপরের দিকে কিছু একটা আছে। অনেকক্ষণ চিন্তাভাবনা করে সে জিনিসটা কি তা দেখবে না কি দেখবে না, কিন্তু মনের কৌতূহলের সামনে সে আর চুপ করে বসে থাকতে পারে না। বিপদ আপদের কথা ভুলে সে জিনিসটা নিচে নামিয়ে আনলো। তৎক্ষণাৎ দুয়ার চোখ চমকে উঠল। এটা তো একটা ব্যাগ, তাও কোনো সাধারণ ব্যাগ নয়, বরং দামি ও ব্র্যান্ডেড, যেটি দেখে তার মনে এক ধরনের আশ্চর্যতা ও সন্দেহ উকি দিল। কিভাবে, কোত্থেকে এই ব্যাগ এখানে এসেছে? দুয়ার কৌতূহল আরও বেড়ে গেল। ঝটপট ব্যাগের চেন খুলে ভেতরের জিনিস দেখার চেষ্টা করলো। প্রথমেই হাতে এলো একটি স্টিলের মগ, তারপর একটি নাইফ, এবং একে একে বেরিয়ে এলো একটি ওয়াটার পট, একটি ডায়েরি এবং একটি কলম। এসব দেখে দুয়ার মনে নানা প্রকার প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো। তবে সে সব প্রশ্ন আপাতত একপাশে রেখে ডায়েরির দিকে মনোযোগ দিল সে। হয়তো এই ডায়েরি থেকে অনেক কিছু জানা যাবে।
সব প্রশ্ন মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও একটা প্রশ্ন বারবার দুয়ার মাথায় চড়া দিয়ে উঠেছে, এই ব্যাগের মালিক কি এখানে বেঁচে আছে, নাকি সে এই দ্বীপেই মৃত্যুবরণ করেছে? বেঁচে থাকলে সে এ ব্যাগ এখানে ফেলে গেল কেন? ব্যাগটি দেখে মনে হচ্ছে বহু বছর পুরনো এ ব্যাগ, ধুলোর আস্তরণ পড়ে আছে উপরে। মনের মধ্যে জাগা প্রশ্নের উত্তর বোধহয় একমাত্র এই ডায়েরিই দিতে পারবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডায়েরিটি হাতে নেয় দুয়া। ওপরে গুটি গুটি অক্ষরে লেখা আছে আহনাফ তাজওয়ান। তাজওয়ান নামটি দুয়ার মাথায় আবারও প্রশ্ন জাগিয়ে তুলল। তাজওয়ান, গাছে যেই তাজের নাম লেখা ছিল, এই কি সেই তাজ? তাজওয়ানের তাজ। এত সবের মধ্যে দোয়া হঠাৎ লক্ষ্য করল নামটি বাংলা অক্ষরে লেখা। তার মানে কি সে বাংলাভাষী? প্রশ্ন কমার বদলে ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। দোয়া কয়েকটা পাতা উল্টালো, ভেতরে সব ইংরেজি লেখা। প্রথম দিকে একাডেমিক বিষয় লেখা থাকলেও ডায়েরির মাঝ বরাবর গিয়ে দোয়া থেমে যায়। সম্ভবত এখান থেকে লোকটি এই দ্বীপ নিয়ে লিখতে শুরু করেছিল। লোকটির হাতের লেখা চমৎকার। দোয়া আগুনের একটু কাছে গিয়ে লেখাগুলো পড়তে থাকে, যার বাংলা অনুবাদ অনেকটা এরকম। ভাগ্যের জোরে আজ নির্জন দ্বীপে আটকে পড়েছি আমি। জানা নেই দ্বীপের নাম কি, এখানে কতদিন আমি সার্ভাইভ করতে পারবো, আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। তবে বিগত 2 দিন ধরে এখান থেকে কিছু কথা আমি বেশ ভালোভাবে উপলব্ধি করেছি। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত, তা না হলে জীবনের একটা পর্যায়ে গিয়ে আমার মতো মনে হবে কেন অতীতে চলে যাওয়ার সময়গুলো কাজে লাগালাম না, কেন একটু জীবনটাকে উপভোগ করলাম না। এ পর্যন্ত পড়ে দোয়া ভাবল লোকটি সত্যিই বলেছে। কার ভাগ্যে কি লেখা আছে বলা যায় না। যদি দোয়ার ভাগ্যে লেখা থাকে দোয়ার মৃত্যু এখানেই হবে, তাহলে তা কেউ আটকাতে পারবে না। দোয়া হারিয়ে যাবে নাম না জানা এই দ্বীপের মাঝে, হয়তো কেউ আর তার চিহ্নটুকুও খুঁজে পাবে না। দোয়া আবার পড়তে আরম্ভ করল। কেউ যদি আমার ডায়েরিটা কখনো পেয়ে থাকেন, তবে আশা করছি আমার এই ডায়েরিটা আপনার একাকিত্বকে কিছুটা হলেও দূর করবে, সাথে করে আমার কিছু কথা অত্যন্ত কাজে দেবে। আমি তাজ, লেকচারার অফ উত্তর ইউনিভার্সিটি। নিউজিল্যান্ডে আসা বিশেষ এক কাজে, সেই কাজের সূত্রপাত ধরে আমি অজানা এক দ্বীপে এসে আটকা পড়ে যাই। ছোট্ট একটা বোট নিয়ে একা এসেছিলাম আমি, তাই সঙ্গে এই ব্যাগ ছিল, যার মধ্যে কিছু জিনিস আছে যা হয়তো আপনার কাজে লাগতে পারে। ও হ্যাঁ, আপনাকে আগে কিছু উপদেশ দিয়ে নেই। কি বলেন তো, লেকচারার তো, তাই সবাইকে উপদেশ দেওয়া আমার রক্তে মিশে গেছে। তাই হয়তো নির্জনে দ্বীপে এসে অপরিচিত আপনাকে উপদেশ দিতে ভুলিনি আমি। সে যাই হোক, সাপ ব্যতীত এই দ্বীপে হিংস্র কিছু পাবেন না, কিন্তু ভয়ানক ও অলৌকিক জিনিস আপনার নজরে পড়তে পারে। ভুলেও তাদের বিরক্ত করতে যাবেন না, তাহলে তারাও আপনাকে বিরক্ত করবে না। এটুকু পড়ে থামল দোয়া। সেদিন রাতে যে ছায়ামানব দেখেছিল তাকে কেবল ভ্রম ছিল, নাকি এই অলৌকিক কিছু যার কথা তাজ নামক ব্যক্তিটি উল্লেখ করেছে? এই অলৌকিক কিছুটি কি তবে? জিন, যে মহান আল্লাহর অন্য এক সৃষ্টি, যার কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে? মুসলমান হিসেবে জিনকে দোয়া অস্বীকার করতে পারে না। তবে সেদিন রাতে দেখা মানুষটা যদি জিন হয়, তাহলে সে এই 20 বছরের জীবনে প্রথমবারের মতো জিনের সাক্ষাৎ পেয়েছে। ভেবেই দোয়ার শরীরের ভেতর দিয়ে শীতল এক শিহরণ বয়ে গেল। শরীরের পশমগুলো তার স্পষ্ট জানান দিল। এখানে খাওয়ার জন্য বিশেষ কিছু নেই, তবে পশ্চিমে কিছু কলা গাছ, উত্তর নারকেল গাছ রয়েছে। আশা করছি এগুলো খেয়ে শরীরের শক্তির জোগাড় করতে পারবেন আপনি। আমার ব্যাগে ছোট্ট একটা নাইফ আছে, ওটাকে গাছের ডালের সঙ্গে বেঁধে মাছ মেরে দিয়ে আগুনে পুড়িয়ে খেতে পারবেন। আগুন ধরানোর জন্য রয়েছে আতসিক কাজ, রয়েছে ছোট্ট একটা স্টিলের মগ, যেটাতে আপনি পানি ফুটিয়ে বিশুদ্ধ পানি খেতে পারবেন, এবং তার সংরক্ষণ করার জন্য রয়েছে ওয়াটার পট। দুয়ার ব্যাগ থেকে বের করা জিনিসের দিকে তাকিয়ে দেখল ডায়েরিতে লেখা সব কিছুই আছে এখানে। মনে মনে অপরিচিত এই লোকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল সে। ফজরের নামাজ আদায় করে রেহানা আহমেদকে হোয়াটসঅ্যাপে কল করলেন। বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলেন, দোয়ার কোনো খোঁজ পেলে? এখনো অবধি পাইনি, তবে তুমি চিন্তা করো না, খুব দ্রুত পেয়ে যাব। না জানি আমার মেয়েটার কি অবস্থা। বলে কান্নায় ভেঙে পড়লেন রেহানা। আহমেদ রেহানাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই খুঁজে পেলেন না। ওনার মনের অবস্থাও তেমন একটা ভালো নেই।
আদরের একমাত্র মেয়ে, কোনো আবদার আজ অব্দি অপূর্ণ রাখেননি তিনি। তাই তো পরিবারের সবার আপত্তি থাকা সত্ত্বেও মেয়েকে পাঠিয়েছিলেন দূর দেশে। কিন্তু কে জানতো এর ফলাফল এত ভয়ানক হবে। কিছু না বলে কল কেটে দেন তিনি। নাজমা বেগম রেহানার পাশেই জায়নামাজের উপর বসেছিলেন। তাসবিহ পড়তে পড়তে জিজ্ঞেস করলেন, কি বললো আহম্মদ? দোয়াকে খুঁজে পেয়েছে? রেহানা মুখ ফুটে কিছু বলতে পারল না। ডানে বামে মাথা নাড়িয়ে বুঝালো কোনো খোঁজ পায়নি। তারপর হেঁচকি তুলে কান্না শুরু করলো। নাজমা বেগমের চোখ ভিজে এলো। তাসবিহ সামনে রেখে মোনাজাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কাঁদতে কাঁদতে মোনাজাতে দোয়াকে ফিরে চাইলেন। আজ সকালটা বেশ সতেজ লাগছে দোয়ার কাছে। হয়তো শরীর আগের থেকে কিছুটা ভালো লাগছে বলেই ঘুমাতে পেরে শরীরের ক্লান্তি যেন অনেকটাই কমে গেছে। চারপাশ থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। এ দ্বীপে তাহলে পাখিও আছে। যেহেতু পাখি আছে সেহেতু নিশ্চিত বন্য ফল ফলাদের গাছও রয়েছে। সেসব শুধু দোয়াকে খুঁজে বের করতে হবে। তাহলে আশা করা যায় আরও কয়েকদিন এখানে বেঁচে থাকতে পারবে সে। গুহা থেকে বের হয়ে এক ছড়ি কলা পেড়ে নিল। তা থেকে কিছু কলা খেয়ে নিয়ে বাকি সব নিয়ে নামতে লাগলো পাহাড় থেকে। সঙ্গে নিয়ে নিল আহনাফ তাজওয়ানের ব্যাগ। ব্যাগের জিনিসপত্রগুলো দারুণ কাজে লাগবে দুয়ার। এবার নামতে বেশি সময় লাগলো না, কারণ আগেরবার পথ না চিনতে পারায় উঠতে সময় লেগেছিল। এবার যেহেতু সে রাস্তা নিয়ে কিছুটা অনুমান করতে পেরেছে, তাই সময় কমই লেগেছে। নিচে নেমে কিছু শুকনো গাছ খুঁজে নিল। তারপর ছড়ির সাহায্যে গাছের ওপর ছাল ছিলে নিল। সঙ্গে নিল শুকনো পাতা। মগে করে সমুদ্র থেকে পানি এনে আতশি কাচের সাহায্যে আগুনে ধরানোর চেষ্টা করল। সূর্যের আলোতে মিনিট 10 আতশি কাচ ধরে রাখতেই মচমচে শুকনো পাতায় আগুন জ্বলে উঠল। তারপর তাতে শুকনো গাছের ছাল ও ডাল দিয়ে সে আগুন ধরালো। আগুন ভালো মতো জ্বলে উঠলে সে মগে করে আনা পানি আগুনের ওপর রাখলো। অবশ্য আগুনের ওপর বিভিন্ন ডালপালা ও বুনো লতা দিয়ে রাখার জায়গা তৈরি করে নিয়েছিল প্রথমে। পানি ফোটার সাথে সাথে একটা ডালের মাধ্যমে লতা দিয়ে ছুরি বেঁধে সামুদ্রিক মাছ ধরেছে। এটাকে পুড়িয়ে খাওয়া যাবে এবার। পুরো মাছ খেতে খেতে সমুদ্রের দিকে তাকালো। দূর দূরান্ত পর্যন্ত কোনো শিপ বা বোট দেখা যাচ্ছে না। ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো দুয়ার। এ দ্বীপে আসার পর থেকেই একটু পর পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। এভাবে ভেতরটা অনেকটা হালকা মনে হয় তার কাছে। সূর্যের তাপে অনেক বেশি গরম লাগছে এখানে, তাই গহীন বনের গাছগাছালির ছায়াতে গিয়ে বসলো সে। ক্লান্ত থাকায় একসময় ঘুমিয়েও পড়ল। ঘুম ভাঙলো কিছু একটার প্রবল শব্দে। আড়ামোড়া ভেঙে দেখলো রাত হয়ে গেছে। চোখ কচলায় সতর্ক হয়ে বোঝার চেষ্টা করলো কিসের শব্দ এটা। একসময় মনে হলো হেলিকপ্টারের শব্দ। গহীন বন থেকে বেরিয়ে খোলা জায়গায় এলো সে। দেখলো একটা হেলিকপ্টার নিচের দিকে লাইট মারতে মারতে দ্বীপ ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে। আচ্ছা, এই হেলিকপ্টার এমন আলো ছড়াচ্ছে কেন? তবে কি তাকে খুঁজতে এসেছে কেউ? বাবা আহমেদ কি খুঁজছেন তাকে? এই ভেবে খুশি হলো সে। চিৎকার করতে করতে দৌড় লাগালো। পাগলের মতো পিছু নিল হেলিকপ্টারটির। কিন্তু দোয়া কারোর নজরে পড়ল না। কেউ দেখলো না তাকে, শুনল না তার অসহায় আর্তনাদ। তাকে রেখে বহু দূরে চলে গেল। একসময় দোয়ার দৃষ্টি থেকে হারিয়ে গেল। তা দেখে হাঁটু গেড়ে বসে পড়ে দোয়া। হু হু করে কেঁদে ওঠে। রাগে দুঃখে থাপ্পড় মারতে থাকে নিজের গালে। তখন না ঘুমিয়ে কুটিটা যদি খুঁটির সঙ্গে বেঁধে দিত তাহলে হয়তো তাকে নিয়ে যেত। আগুন নিভে গেছে। আগুন জ্বললেও তো মানুষ বুঝতো এই নির্জন দ্বীপে কেউ একজন আছে, অপেক্ষা করছে, ছটফট করছে বেঁচে থাকার জন্য। আজ আকাশ মেঘলা, চাঁদ লুকিয়ে আছে মেঘের আড়ালে। চারপাশ জুড়ে ঘোর অন্ধকার। একটা কথা বলার জন্য কেউ নেই। বুক ভারী হয়ে আসছে দুয়ার। তারপরও বুকে পাথর চাপা দিয়ে খুঁটির সঙ্গে খুঁটি বেঁধে বালতি গেড়ে দেয় সে। এবার অন্তত কেউ আসলে জানুক তার কথা। ভোরের আলো ফুটতেই জগিংয়ে বের হয়েছে আহনাফ তাজওয়ান। সঙ্গে রয়েছে বন্ধু মিনহাজ। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা এক পর্যায়ে গিয়ে তাজওয়ান মিনহাজকে জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে কি পরে পাওয়া গেছে? কার কথা বলছিস? কি যেন নাম মেয়েটার, মনে পড়ছে না। নিউজিল্যান্ডের সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেছে যে। মিনহাজ কিছুক্ষণ মাথার উপর জোর দিয়ে বলল, দোয়া এলভিনার কথা বলছিস?
হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার কথাই বলছি। না পাওয়া যায়নি। বলে থামে মিনহাজ, হঠাৎ দাঁড়িয়ে বলে, তুইও তো নিউজিল্যান্ডের এক নির্জন দ্বীপে হারিয়ে গিয়েছিলি। মিনহাজের দেখা দেখি তাজওয়ানও দাঁড়ায়, পাশের বেঞ্চে বসে বলে, হুম, আমার বোট সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গিয়েছিল, তাই অনিচ্ছা সত্যি হারাতে হয় নির্জন সেই দ্বীপের গহীন অরণ্যে। কিন্তু তুই সেখানে গিয়েছিলি কেন? রিসার্চ করতে, আগে বলেছি তোকে। মিনহাজ তাজওয়ানের দিকে তাকালো। তাজওয়ানকে দেখে মনে হচ্ছে সে গভীর চিন্তায় মগ্ন। কি ভাবছিস? মেয়েটার বয়স খুব একটা বেশি না, বাচ্চা মেয়ে। বেঁচে আছে কিনা তার প্রশ্ন সবসময় মাথায় ঘুরপাক খায়। আর বেঁচে থাকলেও কেমন আছে সে? নিউজিল্যান্ডের দ্বীপগুলোতে বেঁচে থাকা অত একটা সহজ নয়, প্রয়োজন বাঁচতে যাওয়ার অদম্য স্পৃহা। মিনহাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, দোয়া কর মেয়েটাকে যেন জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। এইরকম মিষ্টি একটা মেয়ে এভাবে দুর্ঘটনায় কালের গহীনে হারিয়ে গেলে খারাপ লাগবে অনেক। জীবন শুরু হতে না হতেই শেষ হয়ে যাওয়ার উপক্রম। হতাশ হয়ে বলল তাজওয়ান। জোরপূর্বক পুরা মাছ কোনো রকমে গিলে খাচ্ছে দোয়া। এই খাবার যেন গলা দিয়ে আর নামতেই চাইছে না, তবুও খাচ্ছে বেঁচে থাকার তাগিদে। শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে, উঠে দাঁড়ানোর শক্তিটুকুও যেন পাচ্ছে না। এখানে এভাবে খুব বেশি দিন বেঁচে থাকতে পারবে বলে মনে হচ্ছে না তার। আচ্ছা, তাজ কি পেরেছিল এখান থেকে জীবিত অবস্থায় ফিরে যেতে? আবারও মনে প্রশ্ন জাগলো। ঝটপট ব্যাগ থেকে ডায়েরি বের করলো সে, পরবর্তী পৃষ্ঠাগুলো পড়ার জন্য। গত 5 দিন ধরে এই দ্বীপে একাকী বসবাস করছি আমি। নিজেকে আজকাল আদিমানব মনে হয়। মনে হয় প্রাচীন সভ্যতায় ফিরে এসেছি আমি। তাদের মতো আগুন ধরাচ্ছে, মাছ মেরে খাচ্ছে, এমনকি থাকছেও গুহায়। এখন তো মনে হচ্ছে আর কয়েকটা দিন বেরিয়ে গেলে পরনের শার্ট প্যান্ট খুলে তাদের মতো পাতা দিয়ে পোশাক বানিয়ে পড়তে হবে। একটু পরে হাসলো দোয়া। এখানে আসার পর এই প্রথম তার মুখে হাসি ফুটলো, হোক সেটা শুষ্ক হাসি। শরীর যেন আর সঙ্গ দিতে চাচ্ছে না দুয়ার। এখান থেকে উঠে খাবার খুঁজতে যাওয়ার শক্তিটুকুও পাচ্ছে না। এখন অবধি কোনো সাপের সম্মুখীন হয়নি সে, কিন্তু এই মুহূর্তে কোনো বিষাক্ত সাপ তার সামনে আসলে সে হয়তো তার মোকাবিলা করতে পারবে না, কেননা মোকাবিলা করার ওই শক্তিটুকুও যে অবশিষ্ট নেই তার শরীরে। এই নির্জন দ্বীপে কাটানো দুয়ার চতুর্থ রাত আজ। অনেক বেশি ভেঙে পড়েছে সে, মনে হচ্ছে মৃত্যু তার সন্নিকটে। তার পক্ষে এভাবে আর বেঁচে থাকা সম্ভব নয়। হয়তো কেউ খুঁজে পাওয়ার আগেই সে এই দ্বীপের বালিতে মিশে যাবে, অথবা কেউ তাকে খুঁজেই পাবে না। আজ আকাশে অনেক নক্ষত্রের দেখা যাচ্ছে, চাঁদও আছে মুচকি হেসে। ছোটবেলায় দাদু চাঁদের বুড়ির গল্প শোনাতো। আচ্ছা, সত্যি কি চাঁদের বুড়ি আছে? যদি থাকে তবে কি সে বসে বসে সুতো কাটে? সে খায় কি সেখানে? নাকি না খেয়েই বেঁচে থাকতে পারে সে? এরকম অসংখ্য আজগুবি প্রশ্ন তার মনে উদয় হলো। চাঁদের দিকে তাকিয়ে শুধালো, ও চাঁদ, সত্যি কি চাঁদের বুড়ি আছে? থাকলে বলো না আমার সাথে একটু কথা বলতে, পাপাকে জানাতে আমি এইখানে আছি, আমার যে আর ভালো লাগছে না এখানে। কিন্তু প্রতিবারের মতো চাঁদ এবারেও কোনো জবাব দিল না। দুয়ার মন খারাপ করে চোখ বন্ধ করে বালির ওপর শুয়ে পড়ল। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর দুয়ার চোখ তন্দ্রা ভাব চলে আসে। তা গভীর থেকে গভীরতম হতে হতে দুয়া একসময় মনে হলো ঠান্ডা কিছু একটা দুয়ার উপরে রয়েছে। চোখ খুলতে কষ্ট হচ্ছে দুয়ার, ঘুমে চোখ টেনে খুলতে পারছে না। তবুও জিনিসটা কি দেখতে অনেক কষ্টে চোখ মেলে তাকায় দুয়া। অমনি ভয়ে তার বুক কেঁপে ওঠে, কপালে জমে বিন্দু বিন্দু ঘাম। কারণ ঠিক তার বুকের ওপর একটি কালো বর্ণের নাম না জানা প্রজাতির সাপ ফনা তুলে মাথা উঁচু করে বসে আছে, যেন সে শিকারের ঘায়েল করার জন্যই অপেক্ষা করছে। দোয়া কম্পিত কণ্ঠে ইয়া নাফসি জপতে থাকলো। নড়াচড়া করার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে সে কি করবে বুঝতে পারছে না। বারবার মনে হচ্ছে আজই তার জীবনের শেষ রাত, হয়তো জীবনের অন্তিম পর্যায়ে চলে এসেছে সে। একসময় ভয়ে চোখ বন্ধ করে ফেলল দোয়া, কারণ সাপের দিকে তাকিয়ে থাকতে পারছে না সে। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে থাকলো, চলে যা প্লিজ, চলে যা।
খানিক সময় পর মনে হলো ওপর থেকে বরফের মতো ঠান্ডা হালকা একটা স্পর্শ ধীরে ধীরে সরে যাচ্ছে তার শরীর থেকে। দোয়া ধীরে ধীরে চোখ মেলে তাকালো, কিন্তু আশ্চর্যের ব্যাপার সাপটা কোথাও নেই। তবু বুকের ভেতরের ভয় কমে না। মনে হচ্ছে সাপটা যেন ছিল, আবার ছিল না, যেন সে কোনো দুঃস্বপ্নে ডুবেছিল কিছুক্ষণ আগে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এখানেও। তবুও সে ধীরে ধীরে উঠে বসলো, কপাল ভেজা, গলা শুকনো, চোখে ভয় জমে আছে। দোয়া বিভ্রান্তিতে পড়ে গেল। এতক্ষণ যা ঘটেছে তার সাথে তাকে সত্যি ছিল? সাপটা কি সত্যিই ছিল, নাকি তা কেবল দোয়ার ভ্রম ছিল, অতিরিক্ত চিন্তা করার ফল? সে রাতে দোয়া আর ঘুমাতে পারল না। বালির ওপর সতর্ক হয়ে চুপচাপ বসেছিল সারাটা রাত। কেন যেন দুয়ার বারবার মনে হচ্ছে চোখ বন্ধ করলেই ওই জিনিসটা আবার আসবে, দুয়াকে ভয় দেখাতে। কোনো রকমে ভয়ানক এই রাত পার করলো দুয়া। চারপাশে ভোরের আলো ফুটতেই বালির মাঝে নিজেকে মিলিয়ে নিল। আর পারছে না সে। জীবনটা যেন এখানেই এভাবেই থেমে যাবে তা কখনো কল্পনা করেনি সে। পরিবারের সবার কথা ভীষণ করে মনে পড়ছে বন্ধুদের কথা। আচ্ছা, তারা সবাই কি ঠিক আছে? জীবনের সব স্মৃতি একে একে চোখের সামনে ভেসে ওঠে। কি সুন্দর ছিল জীবনটা। সকাল গড়িয়ে দুপুর হলো। এখন অপরাহ্নের শেষ প্রহর। এখন অবধি পেটে কিছু পড়েনি দুয়ার। ক্ষুধার যন্ত্রণা বড্ড পীড়া দিচ্ছে, কিন্তু তারই কি বা করার আছে? শরীর যে আর সঙ্গ দিচ্ছে না। বালি থেকে সে উঠে বসতেই পারছে না। এদিকে সূর্যের তাপ, প্রাণ যায় অবস্থা। দুয়া হাসলো ভাগ্যের পরিহাস দেখে। বিড়বিড় করে বলতে থাকলো, অপরাহ্নের শেষে আমি যাব মেঘের দেশে, আলতো হাতে তুলে মেঘ মাখবো সারা দেহে। মেঘের রাজ্য গড়ব আমি নিজে রানী হয়ে, প্রজা হবে কল্পদেশের পরিদের নিয়ে। এই অবধি বলে অচেতন হয়ে পড়ল দুয়া। তবে চোখের সামনে পুরোপুরি অন্ধকার নেমে আসার আগে দূর সমুদ্রে কার্গো শিপ দেখতে পেল সে। বুঝতে পারল না এই শিপ বাস্তব নাকি না তার ভ্রম।